আচ্ছা, আমাদের আজকের সেশনটা আমরা শুরু করছি। আজকে আমাদের টপিক হাইপোথিসিস। আমরা জানি যে গবেষণার ক্ষেত্রে আর কি রিসার্চ হাইপোথিসিস একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো না কোনো গবেষণা আমরা তাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা যখন প্রসিড করি একটা লিনিয়ার রিসার্চের ক্ষেত্রে বা কোনো একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, তার একটা বড় জায়গা হলো ফর্মেশন অফ হাইপোথিসিস। এখন সেই হাইপোথিসিস ফর্মেশনটা আমরা করবোটা কী করে আর কি, এবং হাইপোথিসিস ফর্মেশন করার প্রথম ধাপটা হচ্ছে এইটা যে যখন আমরা কোনো একটা প্রবলেম সিলেক্ট করি, সেই প্রবলেমের মধ্য দিয়ে কিছুটা একটা ইঙ্গিত থাকে যে হোয়াট আর দ্য ভেরিয়েবলস, বা কী ধরনের ভেরিয়েবলস আছে, হোয়েদার দে হ্যাভ দ্য রিলেশনশিপ, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে কি নেই, বা কী ধরনের কি আছে না আছে, এটা একটা প্রবলেমের মধ্য দিয়ে তার একটা ইঙ্গিত থাকে। ডিটেলস কিছু থাকে না, হেডলাইন থেকে আমরা অন্তত এটা আন্দাজ করতে পারি যে এটা কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সেট্রা। কিন্তু কী ধরনের ভেরিয়েবল, কতগুলো ডাইমেনশন আছে, কিভাবে সেটাকে আমরা প্রেডিক্ট করতে চাইছি, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিপ্রেক্ষিতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত, সেই ডিটেলস অ্যাবাউট দ্য স্টাডি সম্ভব হয় না যখন প্রবলেম আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করি, চিহ্নিত করি বা ইমার্জ করি বা স্টেটমেন্ট আকারে সেটাকে বলি আর কি, সেটা আর কি। এবার আমরা যখন রিসার্চটাকে ক্রমশ আর কি একটা নির্দিষ্ট দিকে আমরা ডেভেলপ করতে শুরু করি, তখন হয় কি, তখন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলস যেটা আমার বিষয়ের সাথে যুক্ত, যাকে আমি এক্সপ্লোর করতে চাইছি, ডিটেলস অফ দ্যাট পার্টিকুলার ভেরিয়েবলস আমাকে সেটা এক্সপ্লোর করতে হচ্ছে। এবং স্পেশালি সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলো কতটা আমরা ইনপুট দিলে উই হ্যাভ সাম আউটকাম, সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমাকে প্রভাবিত করে। সুতরাং সেই ধরনের একটা ইনডেপথ স্টাডি আমাকে করতে হচ্ছে আমাদের গবেষণা চলাকালীন, সেটা আর কি। এখন গবেষণা চলাকালীন এই যে সম্ভাব্য একটা পথনির্দেশ, সম্ভাব্য একটা ফলাফল, সম্ভাব্য প্রকৃতি যখন আমরা কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর থেকে আশা করছি অন দ্য বেসিস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন সেগুলো বিভিন্ন রকম আমরা বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্টের আকারে আমরা প্রকাশ করে থাকি। তাহলে কী হলো, প্রথমে আমরা দেখলাম যে ফার্স্ট চ্যাপ্টার হলো, যেটা কিছুটা টেকনিক্যাল চ্যাপ্টার, অবজেক্টিভস কী, হাইপোথিসিস কী, এইগুলো যখন আমরা বলছি তখন এইগুলো বলার সময় মনে রাখতে হচ্ছে যে আমাদের যেটা রিভিউ অফ রিলেটেড লিটারেচার, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের যথেষ্ট পরিমাণে সেই বিষয়টাকে আমাকে স্পষ্ট করে আনতে হচ্ছে। কারণ হাইপোথিসিসের আগে আমাকে মনে রাখতেই হবে, আমাকে টু ডিফাইন দ্য ভেরিয়েবল, একেবারেই আমাকে ডিফাইন দ্য ভেরিয়েবল আমাকে খুব স্পষ্টভাবেই করতে হচ্ছে। অপারেশনাল ডেফিনেশন আমাকে করতেই হবে বিফোর ফ্রেমিং দ্য রিসার্চ হাইপোথিসিস। এবং যে মুহূর্তে আমি অপারেশনালি এটাকে ডিফাইন করে ফেললাম, তখন হলোটা কি, তখন হলো হচ্ছে এই যে সাপোজ আমরা যদি মনে করি লার্নিং স্টাইল। এখন প্রশ্ন যে লার্নিং স্টাইল মানে তো এইটাই যে লার্নিং সিচুয়েশনে যে ধরনের স্টাইল লার্নাররা ব্যবহার করে সেগুলো লার্নিং স্টাইল। সুতরাং অসংখ্য স্টাইল এখানে আছে। এবার লার্নিং স্টাইলের কোন জায়গাটা আমি চাইছি যেটা লার্নারকে প্রভাবিত করে, বা যেটা তার বিভিন্ন রকম পার্সোনালিটি প্যাটার্ন, বিভিন্ন রকম তার মোটিভেশনাল অ্যাসপেক্ট, বিভিন্ন তার ইন্টারেস্ট, তার অ্যাচিভমেন্ট, কোন জায়গাটাকে কীভাবে প্রভাবিত করছে, বা কোথায় সেই রিসার্চ গ্যাপটা আছে, যে গ্যাপের মধ্য দিয়ে আমি লার্নিং স্টাইলের যে ইনপুট, সেটা আমি তার অ্যাচিভমেন্ট বা আউটকাম ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্য দিয়ে আমি দেখতে চাই। তাহলে আমাকে কী করতে হচ্ছে, আমাকে ইন্টেনসিভ স্টাডি অফ লার্নিং স্টাইল করতে হচ্ছে। যেমন লার্নিং স্টাইলের কমন একটা জায়গা হচ্ছে পারসেপচুয়াল লার্নিং স্টাইল, অর্থাৎ অডিটরি, ভিজুয়াল, আমাদের কাইনেস্থেটিক, বিভিন্ন রকমের আমরা যেটা বলি না যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেরকম আর কি আমরা বলবো যে এইরকমভাবে 5টা টেকটাইল বা এই ধরনের বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখন এই স্টাইল ছাড়া অসংখ্য স্টাইল আছে। এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, এবার আমি ধরা যাক আমি এই 5টা স্টাইলই ধরে নিলাম আর কি, যেটা আর কি ভিজুয়াল, অডিটরি আর কাইনেস্থেটিক, এই 3টে মনে করা যাক আমি ধরলাম যে এই 3টে স্টাইলটাকে আমি দেখতে চাইছি। এই স্টাইলটা বিভিন্ন পার্সোনালিটি প্যাটার্নের যারা, তারা কোনটা এটাকে সিলেক্ট করছে, এটা হতে পারে। অথবা আমি মনে করতে পারি এই স্টাইলের যারা লার্নার, তাদের মধ্যে কি অ্যাচিভমেন্টের কোনো পার্থক্য আছে।
সুতরাং আমাকে কিন্তু গবেষণামূলক জায়গা থেকে হাইপোথিসিস মানে এই না আমি আমার মতো করে কোনো একটা স্টেটমেন্ট ব্যবহার করে ফেললাম। রিসার্চ হাইপোথিসিস মানে কিন্তু এইটা আমি কতগুলো ভেরিয়েবলের সাপেক্ষে আমার যে অ্যানালিসিসটা আর কি বুঝতে হচ্ছে যে বিফোর স্টেটিং দ্য হাইপোথিসিস আমাকে কিন্তু গবেষণামূলক জায়গায় অনেকখানি আমাকে কাজ কিন্তু করে ফেলতে হচ্ছে। ওয়ান্স আমি বলে ফেললাম যে দিজ আর মাই হাইপোথিসিস, তখন কিন্তু আমার টেস্টিং ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমার তখন রিসার্চ হাইপোথিসিস থেকে টেস্টিংয়ের মধ্যে দিয়ে আমাকে ফাইন্ডিংসের দিকে মুভ করতে হচ্ছে। তাহলে আমার বেসিক দায়িত্বটা কোথায়? আমার বেসিক দায়িত্বটা হচ্ছে এইবার দেখা যে দেয়ার ইজ এই রিলেশনশিপ বিটুইন লার্নিং স্টাইল অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, অর দের ইজ নো রিলেশনশিপ বিটুইন লার্নিং স্টাইল অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। একই রকমভাবে বলতে পারি যে যারা ভিজুয়াল লার্নিং স্টাইল যারা আছে তাদের পারফরমেন্স ইজ বেটার দ্যান অডিটরি লার্নিং স্টাইল, অথবা অডিটরি লার্নিং স্টাইল যারা তাদের পারফরমেন্স ইজ বেটার দ্যান কাইনেস্থেটিক লার্নিং স্টাইল। অর্থাৎ আমার যে অবজারভেশন, স্টাডি, গবেষণামূলক জায়গা থেকে আমি যখন অনেকটা প্রেডিক্ট করার মতো পরিস্থিতি আমি চলে এসছে, তখনই কিন্তু আমি কিন্তু রিসার্চ হাইপোথিসিস গঠন করতে পারি। সুতরাং রিসার্চ হাইপোথিসিস গঠন করা কিন্তু কঠিন না, অনেকটাই কঠিন থাকে গবেষণামূলক জায়গায় নিয়ে আসে। কিন্তু তখন তো আমি বলতেই পারছি, কারণ যখনই মনে হবে যে এটা হচ্ছে মাই প্রেডিকশান, তখন মাই প্রেডিকশান টু বি টেস্টেড, নাহলে গবেষণা কোথা থেকে হবে। সুতরাং হাইপোথিসিস করার আগে এই যে আমার যে পূর্ব যে প্রস্তুতি, এই প্রস্তুতির জায়গাটা কিন্তু আমাকে স্পষ্ট হতে হবে। হ্যাঁ, আমরা বুঝে নেব যে হাইপোথিসিস মানে কি। হাইপোথিসিস ইজ নাথিং বাট দ্য স্টেটমেন্ট অফ হোয়াট? Statement of some prediction. Prediction of what? Prediction of on the basis of some variables. Variables in what direction? It may be directional hypothesis, it may be non-directional hypothesis. It may follow the two-tailed test, it may follow the one-tailed test. সুতরাং আমরা কোনো একটা পপুলেশনকে যখন ভেরিয়েবলের মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি, আমরা যখন একটা পপুলেশনকে যখন আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, সেই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখতে হবে যে ভেরিয়েবলগুলো তারতম্যের মধ্য দিয়ে আমার গবেষণামূলক বিষয়টা কতটা প্রভাবিত হচ্ছে বা কতটা প্রভাবিত হচ্ছে না। স্বাভাবিক কারণে এই জন্য রিসার্চ হাইপোথিসিস যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সেখানে কিন্তু হাউ টু রাইট রিসার্চ হাইপোথিসিস এটা কিন্তু চ্যালেঞ্জ না। হোয়াট ডু মিন বাই রিসার্চ হাইপোথিসিস এটাও খুব একটা চ্যালেঞ্জ কিন্তু এইটাই যে আমরা কিন্তু গবেষণামূলক পরিস্থিতি থেকে আমাকে হাইপোথিসিস ফ্রেম করতে হচ্ছে। এইরকম না যে আমি একটা গবেষণা করছি, লার্নিং স্টাইল লিখলাম যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আরবান অ্যান্ড রুরাল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন লোকেশনাল অন দ্য বেসিস অফ লোকেশনাল ভেরিয়েবল, দেয়ার ইজ নো অন দ্য বেসিস অফ সাম ক্লাস ওয়াইজ ভেরিয়েবল। সুতরাং ভেরিয়েশন অনেক রকমভাবেই আমরা টেস্ট করতে পারি। যখন সেখানে বলছি নো রিলেশনশিপ বা নো ডিফারেন্স, তখন সেটা নাল হাইপোথিসিস, বা সেটাকে আমরা বলবো নন ডিরেকশনাল, যেখানে আমি কোনো ডিরেকশন প্রেডিক্ট করছি না। আমি মনে করছি দেয়ার ইজ নো ডিরেকশন, দেয়ার ইজ নো রিলেশনশিপ, দেয়ার ইজ নো ডিফারেন্স, আমি প্রেডিক্ট করছি না। আমি মনে করছি পপুলেশন কী হতে পারে, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সুতরাং আই ডোন্ট হ্যাভ এনি প্রেডিকশন, আমার কোনো প্রেডিকশন নেই। কিন্তু আবার এরকমও হতে পারে আমি জানি আমার রিসার্চ হাইপোথিসিস প্রেডিকশন করার আগে আমার এটা মনে হয়েছে গবেষণামূলক জায়গা থেকে, পপুলেশন ক্যারেক্টার থেকে, পপুলেশন অ্যাট্রিবিউটসগুলো থেকে, যে এটা 1 ইজ বেটার দ্যান 2 বা 2 ইজ বেটার দ্যান 1 এক্সেট্রা, অর্থাৎ এটা ডাইরেকশনাল বলা সম্ভব। সুতরাং ইট মে বি ডাইরেকশনাল হাইপোথিসিস। তার ফলে হাইপোথিসিসের তাৎপর্য বা গুরুত্বটা কিন্তু আমরা এটাই বলবো যে রিসার্চ হাইপোথিসিস কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা টোটাল গবেষণার যে কাঠামোটা আর কি, ফ্রেমওয়ার্ক অফ দ্য রিসার্চ কিন্তু অনেকটাই বেস্ট অন রিসার্চ হাইপোথিসিস সেটা আর কি। তো আমরা রিসার্চ হাইপোথিসিস আমরা ফার্স্ট চ্যাপ্টারে লিখি, এটা ঠিক কথাই, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের উপর দাঁড়িয়ে নিই। ফার্স্ট চ্যাপ্টারে কেন লিখি? ফার্স্ট চ্যাপ্টারে এই জন্য এখন লিখতে হয়, এপি স্টাইল অনুযায়ী আমাদের লিখতে হয়। এবং ঘটনা হচ্ছে এইটা, আমরা যখন কোনো একটা ইন্ট্রোডাকশান শুরু করি তখন কিন্তু শুধুমাত্র মানে গবেষণা শুরু করছি বলে ইন্ট্রোডাকশানে, কিন্তু গবেষণার অনেকটা পর্যায়ে যাওয়ার পরই, যখন গবেষণা অনেকটা নিয়ন্ত্রণে, তখনই কিন্তু আমরা লেখাটা রিসার্চ রিপোর্ট আমরা লেখা শুরু করি আর কি। সেই হিসেবে প্রথম চ্যাপ্টারে আমাকে লিখতে হচ্ছে কিন্তু আমার রিসার্চ অবজেক্টিভস কী, রিসার্চ হাইপোথিসিস কী। এবং আগে একটা সময় ছিল যখন আমরা অনেক সময় 3 নম্বর চ্যাপ্টারে আমরা লিখতাম আর কি, যে প্রথম যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তারপরে হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার, তারপরে রিসার্চ প্রবলেম বা এই ধরনের মেথোডোলজিক্যাল একটা কাঠামো বলে আমরা 3rd চ্যাপ্টারে আমরা অনেক সময় রিসার্চ হাইপোথিসিস লিখেছি। কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু এপি স্টাইল কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রেডিক্ট করছে বা বলছে যে হাইপোথিসিস শুড বি ইন ফার্স্ট চ্যাপ্টার, হাইপোথিসিস প্রথম চ্যাপ্টারেই হতে হবে সেটা আর কি। তার ফলে এইরকম একটা জায়গা থেকে কিন্তু আমরা রিসার্চ হাইপোথিসিসকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং এটা মনে রাখতে হবে, রিসার্চ হাইপোথিসিস কোনো কঠিন ব্যাপার না। রিসার্চ হাইপোথিসিস আমার যে অবজারভেশনসগুলো আছে, সেই অবজারভেশনগুলো আমি হাইপোথিসিসের মধ্যে দিয়ে ফ্রেম করছি, এবং আফটার ফ্রেমিং ইজ ওভার প্রত্যেকটা হাইপোথিসিস ধরে ধরে কিন্তু আমি হাইপোথিসিস টেস্টিং করছি।
যেটা যদি আমি বলি দেয়ার ইজ নো রিলেশনশিপ, তো আমি রিলেশনশিপ টেস্টিং করছি। আমি যদি বলি দেয়ার ইজ নো ডিফারেন্স, আমি ডিফারেন্স টেস্টিং করছি। আমি যদি বলি যে কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল তার যে ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস সেইটা হাইপোথিসিসের মাধ্যমে স্টেট করছি, তো আমি তখন সেই অ্যাট্রিবিউটটাকে টেস্ট করব। অর্থাৎ আমি টেস্টিং কিন্তু নির্ভর করছে কী ধরনের আমি হাইপোথিসিস আমি ফ্রেম করছি তার উপর কিন্তু সেটা ডিফারেন্স বললে আমি ডিফারেন্স টেস্ট করব, রিলেশন বলে আমি রিলেশন টেস্ট করব। ইভেন ধরো যাকে আমি ফ্যাক্টরিয়াল ডিজাইন করছি, তার ফ্যাক্টরিয়াল ডিজাইন মানে কি, উই আর আইডেন্টিফাইং ডিফারেন্ট ফ্যাক্টরিয়াল কম্পোনেন্টস। সেখানেও আমি কিন্তু বলতে পারি যে কোন কম্পোনেন্টটা কীভাবে অন্য একটা ভেরিয়েবলের সাথে সম্পর্কযুক্ত বা তাদের ভিতরে পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা, সেটাও কিন্তু আমি আমার মতো করে কিন্তু হাইপোথিসিস করতে পারি। ইভেন মাল্টিপল রিগ্রেশনের সময় আমরা দেখেছি যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমি ওই প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকেই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কোরিলেট করে আমি হাইপোথিসিস ফ্রেম করতে পারি। ইভেন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যতগুলো ডাইমেনশান আছে সে সমস্ত ডাইমেনশান ভিত্তিক হাইপোথিসিস আমি কিন্তু করতে পারি। দেখা যাক, ধরা যাক জব স্যাটিসফ্যাকশন ভার্সেস তার যে পারফরমেন্স, তাহলে জব স্যাটিসফ্যাকশন তো নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, আর তার যে আউটপুট সেটা মনে করা যাক কোনো একটা জায়গা তার যে ওভারঅল পারফরমেন্স সেটা তো যদি আউটপুট যদি হয় আর কি, যে স্যাটিসফ্যাকশনের সাথে আউটপুটের কোনো সম্পর্ক আছে কি নেই আর কি, তার পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে কি নেই। এখন আমি স্যাটিসফাইড, এটা ঠিক, যে আমি স্যাটিসফাইড মানে আমার জব পারফরমেন্স বেটার, এটা কিন্তু বলা যাবে না সেটা আর কি। এবার এই যে স্যাটিসফ্যাকশান, তাহলে কত রকমের স্যাটিসফ্যাকশানের মধ্য দিয়ে একজন এমপ্লয়ি পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা স্যাটিসফ্যাকশানের মধ্য দিয়ে, যেমন আমার স্যালারি স্যাটিসফ্যাকশান আছে, সোশিও ইকোনমিক স্যাটিসফ্যাকশান আছে, কিন্তু আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টে স্যাটিসফ্যাকশান নাও থাকতে পারে। এই প্রত্যেকটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার বিভিন্ন যে প্যারামিটার যেগুলো আছে, প্রত্যেকটা প্যারামিটারের সাথে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে কিন্তু কোনো না কোনোভাবে একটা হাইপোথেটিক্যাল কনসিডারেশনের মধ্য দিয়ে তাকে কিন্তু স্টেট করতে পারি, এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমি সেগুলো হাইপোথিসিস টেস্টিংও করতে পারি, যাতে করে শেষ পর্যন্ত গবেষণামূলক একটি জায়গা থেকে আমি আমার রিসার্চ ফাইন্ডিংসে পৌঁছতে পারি। সুতরাং এটাও এমন একটা জায়গা যে জায়গার থেকে আমরা বলবো গবেষণামূলক জায়গা থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি দেখি যে এই জায়গাটা থেকে আমরা দেখব যে অনেক রকম আমাদের বিভিন্ন রকম পরীক্ষাতে নানা রকম প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন খুব কমন, যেটাকে আমরা বলি টাইপ 1 এরর অ্যান্ড টাইপ 2 এরর, যে আমি যখন বলছি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন স্টাডি হ্যাবিট অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, যে স্টাডি হ্যাবিটের সাথে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে দেয়ার ইজ নো রিলেশনশিপ, অর্থাৎ আমার স্টাডি হ্যাবিট 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বাড়ছে, একই রকমভাবে তার যে আউটপুট যেটা সেটা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টেও কিন্তু সেভাবে বাড়ছে না, কমছে। অর্থাৎ আমরা মনে করছি যে গ্রেটার দ্য স্টাডি হ্যাবিট বেটার উইল বি দ্য অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। এখন আমরা সেটাকে যদি স্টেটমেন্টের আকারে দিই যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন স্টাডি হ্যাবিট অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, এবার দেখা গেল যে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, বাট দ্য রিলেশনশিপ ইজ ট্রু। আমি বলছি রিজেক্টেড, বাট অ্যাকচুয়ালি ইট শুড নট বি রিজেক্টেড, ঠিক আছে। তাহলে রিজেকশনের বেসিসে কিন্তু আমরা দেখব যে এক ধরনের কিন্তু এরার চলে আসতে পারে, যেটাকে টাইপ 1 এরার বলা হয় আর কি, এই হাইপোথেটিক্যাল কনসিডারেশন থেকে। তাহলে আমি রিজেক্ট করলেও এরার আসতে পারে হোয়েন ইট ইজ অ্যাকসেপ্টেড, আমি অ্যাকসেপ্ট করলেও এরার আসতে পারে হোয়েন ইট ইজ রিজেক্টেড। সুতরাং সেটা টাইপ 2 এরার। রিজেকশান করছি অথচ ইট ইজ ট্রু, রিলেশনশিপ ইজ ট্রু বা স্টেটমেন্ট ইজ ট্রু, তখন দেখা যাবে যে এরার আসে, তাকে টাইপ 1 এরার বলে। আর যখন আমি অ্যাকসেপ্ট করছি হোয়েন ইট ইজ ফলস, তখন এক ধরনের এরার আসতে পারে, তাকে বলে টাইপ 2 এরার। সুতরাং হাইপোথেটিক্যাল কনসিডারেশন আমরা বলবো যে হাইপোথেটিক্যাল কনসিডারেশনেও কিন্তু আমরা কিন্তু অনেক সময় এরারের সম্মুখীন হতে পারি, সেটা আর কি। তার ফলে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু আমরা শুধু এইটুকু বলবার চেষ্টা করছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চ যখন আমরা করছি, সেই রিসার্চের ক্ষেত্রে কিন্তু গোটা যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু এই রিসার্চ হাইপোথিসিসের উপরে দাঁড়িয়ে আছে। এটাতে আমরা শুরু করি, কিন্তু কার্যত একটা অনেক ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে কিন্তু হাইপোথেটিক্যাল কনসিডারেশনটাকে আমাদের কনফার্ম করতে হচ্ছে। হোয়েন ইট ইজ কনফার্ম, তখন কিন্তু টেস্টিং করে সেখান থেকে আমাকে রিসার্চ ফাইন্ডিংসে পৌঁছতে হচ্ছে। আর একটা জিনিসও বুঝতে হবে, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ডাইরেক্ট রিসার্চ হাইপোথিসিস নেই। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কোনো একটা কোয়ালিটেটিভ বিষয়কে যখন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, অ্যানালাইজ করার চেষ্টা করছি, এক্সপ্লেন করার চেষ্টা করছি, তাকে বিভিন্ন রকম ইন্টারভিউ টেকনিক, বিভিন্ন রকম ফিল্ড স্টাডির মধ্যে দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করছি, সেখানে কিন্তু ডাইরেক্ট হাইপোথিসিস আসে না, সেখানে যে রিসার্চ কোয়েশ্চেন,
রিসার্চ কোশ্চেনের মধ্য দিয়ে আমরা কিন্তু করছি। অনেক সময় আমরা অনেক গবেষণা আমরা দেখেছি যে সেখানেও আমরা হাইপোথিসিস কথাটা লিখছি। হাইপোথিসিস কথাটা কিন্তু এটা বেটার টু অ্যাভয়েড ইন কোয়ালিটেটিভ রিসার্চ, কারণ রিসার্চ হাইপোথিসিস বেসড অন কোয়ান্টিফিকেশন, বেসড অন মেজারমেন্ট, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেহেতু সেটা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো বেটার টু রিসার্চ কোয়েশ্চেন্স, এটা কিন্তু বেটার অপশান। এবং কোয়েশ্চেন্স তার যে পার্সপেক্টিভ দ্যাট মে বি দ্য অ্যাজাম্পশন, সেটা কিন্তু অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে হতে পারে। এখানে যেমন অবজেক্টিভস লিডিং টু রিসার্চ হাইপোথিসিস, যে প্রথমে আমি অবজেক্টিভগুলো স্টেট করছি, রিসার্চ অবজেক্টিভসগুলোকে আমি অ্যানালাইজ করছি, আমি ডিটেল স্টাডি করছি, করে অবজেক্টিভস থেকে আমি কিন্তু হাইপোথেটিক্যাল কনসিডারেশনে আমি আসছি সেটা আর কি। এইটা যেমন কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর তাহলে হাউ ইট ইজ পসিবল ইন কোয়ালিটেটিভ রিসার্চ? কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ইট মে বি উই হ্যাভ দ্য অ্যাজাম্পশনস, রিসার্চ অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনস মে বি কনভার্টেড ইন্টু রিসার্চ কোয়েশ্চেন্স। এটা হচ্ছে হাইপোথিসিসের পরিবর্তে। সুতরাং দুটো কিন্তু দু রকমের গবেষণা, একটি কোয়ালিটেটিভ পার্ট, একটি কোয়ান্টিটেটিভ পার্ট। কোয়ালিটেটিভ পার্ট বেসড অন রিসার্চ অ্যাজাম্পশন অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন্স, কোয়ান্টিটেটিভ পার্ট বেসড অন অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস। ঠিক আছে, সুতরাং আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং আমরা মনে করি হাইপোথিসিসটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার গবেষণার একটা কেন্দ্রীয় বিষয়বস্তু। ওকে, থ্যাংক ইউ।